1931 সালে 23শে মার্চ লাহোর সেন্ট্রাল জেলের একটি ছোট্ট কুঠুরিতে বসে আছেন মাত্র 23 বছরের এক তরুণ। বাইরে মৃত্যুর প্রস্তুতি চলছে। ব্রিটিশ সরকার গোপনে এমন একটি সিদ্ধান্ত নিতে চলেছে যা পুরো ভারতকে স্তব্ধ করে দেবে। আর কিছুক্ষণের মধ্যেই তাকে নিয়ে যাওয়া হবে ফাঁসির মঞ্চে। কিন্তু আশ্চর্যের বিষয়, তার চোখে নেই কোনো আতঙ্ক, মুখে নেই কোনো অনুশোচনা, বরং তিনি শান্ত মনে একটি বই পড়ে চলেছেন। কি এমন ছিল এই তরুণের বিশ্বাসে যা মৃত্যুকেও তার কাছে তুচ্ছ করে দিয়েছিল? আর কেনই বা ব্রিটিশ সরকার নির্ধারিত সময়ের আগেই গোপনে তার ফাঁসি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছিল? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে ভারতের স্বাধীনতা সংগ্রামের এক কিংবদন্তি বিপ্লবীর জীবনে, এমন এক মানুষের গল্পে যিনি নিজের জীবনের চেয়ে বড় মনে করেছিলেন দেশের স্বাধীনতাকে। তার নাম ভগৎ সিং। 1928 সাল ব্রিটিশ সরকার ভারতে পাঠায় সাইমন কমিশন। কিন্তু সেই কমিশনে একজন ভারতীয় সদস্য ছিলেন না। ফলে দেশ জুড়ে শুরু হয় তীব্র প্রতিবাদ। 30 অক্টোবর লাহোরে বিশাল বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন প্রবীণ নেতা লালা রাজপথ রায়। আন্দোলন দমন করতে ব্রিটিশ পুলিশ নির্মম লাঠিচার্জ শুরু করে। গুরুতর আহত হন লাজপত রায়। আহত অবস্থায় তিনি বলেছিলেন, আমার শরীরে পড়া প্রতিটি লাঠির আঘাত ব্রিটিশ সাম্রাজ্যের কফিনের শেষ পেরেক হয়ে থাকবে। কয়েক সপ্তাহ পর তিনি মারা যান। এই মৃত্যু তরুণ বিপ্লবীদের মনে গভীর ক্ষোভ সৃষ্টি করে। তাদের অন্যতম ছিলেন মাত্র 21 বছরের ভগৎ সিং। তিনি বিশ্বাস করতেন এই হত্যার জবাব দিতে হবে। তার সঙ্গে যোগ দেন সুখদেব থাপার, শিবরাম রাজগুরু এবং চন্দ্রশেখর আজাদ। লক্ষ্য ছিল লাঠি চার্জের নির্দেশদাতা পুলিশ সুপার জেমস এ স্কট। 17 ডিসেম্বর 1928 তারা অভিযানে নামেন। কিন্তু ভুল পরিচয়ের কারণে স্কটের পরিবর্তে গুলিবিদ্ধ হন সহকারী পুলিশ সুপার জন সন্ডার্স। অভিযানের পর বিপ্লবীরা নিরাপদে সরে যান। পরদিন লাহোরের দেয়ালে একটি পোস্টার দেখা যায়, লালা রাজপথ রায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়া হয়েছে। এই ঘটনার পর ব্রিটিশ সরকার বুঝতে পারে ভারতের স্বাধীনতা আন্দোলনে এক নতুন প্রজন্মের আবির্ভাব ঘটেছে। কিন্তু ভগৎ সিং শুধু প্রতিশোধ নিয়েই থেমে থাকতে চাননি। তিনি এমন একটি বার্তা দিতে চেয়েছিলেন যা সারা বিশ্বের দৃষ্টি ভারতের দিকে ঘুরিয়ে দেবে। 8 এপ্রিল 1929 দিল্লির কেন্দ্রীয় আইনসভা। ব্রিটিশ সরকার এমন কিছু আইন পাশ করতে চাইছিল যা শ্রমিক আন্দোলন ও রাজনৈতিক প্রতিবাদ আরও কঠোরভাবে দমন করবে। হঠাৎ সভাকক্ষে বিস্ফোরণের শব্দে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিন্তু বিস্ফোরকগুলো এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে শব্দ ও ধোঁয়া তৈরি হলেও কারো প্রাণহানি না ঘটে। এই পরিকল্পনার পেছনে ছিলেন ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত। তারা চাইলে পালিয়ে যেতে পারতেন, কিন্তু তারা পালালেন না, বরং উচ্চস্বরে স্লোগান দিতে লাগলেন, ইনকলাব জিন্দাবাদ, সাম্রাজ্যবাদ নিপাত যাক। তারপর ছড়িয়ে দিলেন লিফলেট। সেখানে লেখা ছিল, বধিরদের শোনাতে হলে বিস্ফোরণের প্রয়োজন হয়। পুলিশ এসে দুজনকে গ্রেপ্তার করে, কিন্তু সেটাই ছিল তাদের পরিকল্পনা। ভগৎ সিং জানতেন আদালত শুধু বিচারের জায়গা নয়, এটি জনগণের কাছে নিজের আদর্শ পৌঁছে দেওয়ারও একটি মঞ্চ। প্রতিটি শুনানিতে তিনি উপনিবেশবাদের বিরুদ্ধে বক্তব্য রাখেন। সংবাদপত্রে সেই খবর প্রকাশিত হতে থাকে। অল্প সময়ে তিনি শুধু একজন বিপ্লবী নন, বরং স্বাধীনতা সংগ্রামের এক শক্তিশালী প্রতীকে পরিণত হন। এদিকে ব্রিটিশ পুলিশ আবার সন্ডার্স হত্যাকাণ্ডের তদন্ত জোরদার করে। নতুন সাক্ষ্য
সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে মামলাটি আরও শক্তিশালী হয়ে ওঠে। শেষ পর্যন্ত ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুর বিরুদ্ধে মৃত্যুদণ্ডযোগ্য অভিযোগ গঠন করা হয়। 7ই অক্টোবর 1930 আদালতের বাইরে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে। বিচারক রায় ঘোষণা করলেন, ভগৎ সিং, সুখদেব থাপার এবং শিবরাম রাজগুরুকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। আদালত নিস্তব্ধ হয়ে যায়। অনেকের চোখে জল, কিন্তু 3 অভিযুক্তের মুখে কোনো ভয় ছিল না। ভগৎ সিং শান্তভাবে সহযোদ্ধাদের দিকে তাকিয়ে হাসলেন। তিনি জানতেন এই রায় তার জীবনের শেষ অধ্যায় হলেও তার আদর্শের শেষ নয়। জেলে ফিরে তিনি বলেছিলেন, ওরা ভেবেছে ফাঁসির ভয় দেখিয়ে আমাদের থামিয়ে দেবে, কিন্তু এই ফাঁসির দড়ি একদিন আমাদের কণ্ঠস্বরকে আরো জোরালো করে তুলবে। রায় ঘোষণার পর সারা দেশে প্রতিবাদের ঢেউ ওঠে। ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষ মৃত্যুদণ্ড রদের দাবি জানাতে শুরু করেন। কিন্তু লাহোর সেন্ট্রাল জেলের একটি ছোট্ট কুঠুরিতে ভগৎ সিং অন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি মৃত্যুর জন্য নয়, নিজের চিন্তা ও আদর্শকে অমর করে তোলার জন্য প্রস্তুত হচ্ছিলেন। লাহোর সেন্ট্রাল জেল। বাইরে স্বাধীনতার দাবিতে উত্তাল ভারত, আর ভেতরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক বন্দী। কিন্তু ভগৎ সিং এর দিন কাটত না হতাশায়। জেলের ছোট্ট কুঠুরিটিকেই তিনি বানিয়ে ফেলেছিলেন নিজের বিশ্ববিদ্যালয়। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা তিনি পড়তেন ইতিহাস, দর্শন, অর্থনীতি ও রাজনীতির বই। বিশেষ করে কার্ল মার্কস, ফ্রেডারিক এঙ্গেলস এবং ভ্লাদিমির লেনিনের লেখা তার চিন্তাধারাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। তিনি বিশ্বাস করতেন শুধু ব্রিটিশ শাসনের অবসানই যথেষ্ট নয়, প্রকৃত স্বাধীনতা তখনই আসবে যখন সমাজের শোষণ ও বৈষম্যের অবসান ঘটবে। এই সময় তিনি লিখেছিলেন বিখ্যাত প্রবন্ধ আমি নাস্তিক কেন। সেখানে তিনি ব্যাখ্যা করেছিলেন মানুষের সবচেয়ে বড় শক্তি তার যুক্তিবোধ এবং সত্য অনুসন্ধানের সাহস। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও তিনি নিজের বিশ্বাস থেকে এক চুলও সরে আসেননি। জেল থেকেই তিনি বন্ধু, সহযোদ্ধা ও দেশের যুবকদের উদ্দেশ্যে একের পর এক চিঠি লিখেছিলেন। একটি চিঠিতে তিনি লিখেছিলেন, আমার জীবন দীর্ঘ হওয়াটা বড় কথা নয়, বড় কথা হলো আমার জীবন যেন দেশের কাজে লাগে। প্রতিটি দিন তিনি কাজে লাগাচ্ছিলেন, কারণ তিনি জানতেন হয়তো তার সময় খুব বেশি বাকি নেই, কিন্তু তার চিন্তা, তার আদর্শ এবং তার লেখা ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছাবে, এই বিশ্বাসই তাকে মানসিকভাবে অদম্য করে তুলেছিল। একদিন জেলের সাক্ষাৎ কক্ষে এলেন ভগৎ সিং এর বাবা কিষাণ সিং। ছেলের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ তিনি কোনো কথা বলতে পারলেন না। তারপর শান্ত গলায় বললেন, ভগৎ, আমি তোমাকে বাঁচানোর জন্য আবেদন করেছি। যদি মৃত্যুদণ্ড মাফ হয়ে যায়, তুমি বেঁচে থাকলে দেশের জন্য আরো অনেক কাজ করতে পারবে। এটি ছিল একজন বাবার শেষ আশা। ভগৎ সিং বাবার হাত ধরে মৃদু হেসে বললেন, বাবা, আমি জানি আপনি আমাকে ভালোবাসেন বলেই এই চেষ্টা করেছেন, কিন্তু আমি যদি নিজের প্রাণ বাঁচানোর জন্য ক্ষমা চাই, তাহলে আমার আদর্শের মূল্য কোথায় থাকবে? মানুষ কি তখন বিশ্বাস করবে যে আমরা সত্যিই দেশের জন্য জীবন দিতে প্রস্তুত ছিলাম? তারপর তিনি আরো বললেন, আমি চাই দেশের যুবকেরা দেখুক একজন বিপ্লবী মৃত্যুকেও হাসি মুখে গ্রহণ করতে পারে। যদি আমার মৃত্যু তাদের স্বাধীনতার জন্য লড়াই করার সাহস দেয়, তাহলে এটাই হবে আমার সবচেয়ে বড় সাফল্য। কিষাণ সিং আর কিছু বলতে পারলেন না। চোখ ভিজে উঠল। তিনি বুঝতে পারলেন তার সামনে শুধু তার ছেলে নয়, ইতিহাসের এক অমর চরিত্র দাঁড়িয়ে আছে। এদিকে দেশের রাজনৈতিক পরিস্থিতিও দ্রুত বদলাচ্ছিল। অনেকে আশা করেছিলেন রাজনৈতিক আলোচনার মাধ্যমে হয়তো ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুর মৃত্যুদণ্ড রদ হতে পারে, কিন্তু সেই আশা শেষ পর্যন্ত পূরণ হয়নি। দিন যত এগোচ্ছিল
ফাঁসির সময় ততই কাছে চলে আসছিল। ফাঁসির কয়েকদিন আগে জেলের সাক্ষাৎ কক্ষে এলেন ভগৎ সিং এর মা বিদ্যাবতী দেবী। ছেলেকে দেখে তিনি নিজেকে আর সামলাতে পারলেন না, চোখ ভরে উঠল জলে। কিন্তু ভগৎ সিং এর মুখে তখনও সেই পরিচিত শান্ত হাসি। মা কাপা গলায় জিজ্ঞেস করলেন, পুত্র, তোর ভয় করছে না? ভগৎ সিং মৃদু হেসে উত্তর দিলেন, মা, তুমিই তো ছোটবেলা থেকে শিখিয়েছ দেশের জন্য জীবন দেওয়া গর্বের। আজ শুধু সেই শিক্ষাটাই পালন করছি। তারপর তিনি মায়ের দিকে তাকিয়ে একটি অনুরোধ করলেন, আমি যখন চলে যাব তখন কাঁদবে না। যদি কাঁদো, মানুষ ভাববে ভগৎ সিং মৃত্যুকে ভয় পেয়েছিল। আমি চাই তুমি গর্ব করে বলো, আমার ছেলে দেশের জন্য প্রাণ দিয়েছে। একজন মায়ের জন্য এর চেয়ে কঠিন কথা আর কি হতে পারে? তবু বিদ্যাবতী দেবী নিজের চোখের জল মুছে ছেলের মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। সাক্ষাতের সময় শেষ হলো। ভারী লোহার দরজা আবার বন্ধ হয়ে গেল। মা ধীরে ধীরে বাইরে চলে গেলেন। ভগৎ সিং শেষবারের মতো তার দিকে তাকিয়ে রইলেন। হয়তো দুজনেই জানতেন এটাই তাদের শেষ দেখা। কিন্তু জেলের বাইরে তখন পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। ব্রিটিশ প্রশাসন আশঙ্কা করতে শুরু করেছে ফাঁসির দিন লাখো মানুষের বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, আর সেই কারণেই তারা নিতে চলেছে এমন একটি সিদ্ধান্ত যা আজও ইতিহাসের অন্যতম বিতর্কিত অধ্যায় হিসেবে আলোচিত। মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল 24শে মার্চ 1931 ভোরে। কিন্তু 23শে মার্চ সন্ধ্যার আগেই লাহোর সেন্ট্রাল জেলের বাইরে মানুষের ভিড় বাড়তে শুরু করে। শহরের বিভিন্ন জায়গায় প্রতিবাদ ও উত্তেজনার খবর পৌঁছতে থাকে ব্রিটিশ প্রশাসনের কাছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, এই আশঙ্কায় প্রশাসন নির্ধারিত সময়ের আগেই গোপনে মৃত্যুদণ্ড কার্যকর করার সিদ্ধান্ত নেয়। সন্ধ্যা নামতেই জেলের করিডোরে ভারী বুটের শব্দ শোনা গেল। কয়েকজন কর্মকর্তা এসে ভগৎ সিং এর কুঠুরির দরজা খুলেন। কথিত আছে তখন ভগৎ সিং লেনিনের জীবনী পড়ছিলেন। জেলার তাকে ডাকলে তিনি বলছিলেন, 1 মিনিট অপেক্ষা করুন, একজন বিপ্লবীর সঙ্গে আরেকজন বিপ্লবীর সাক্ষাৎ চলছে। শেষ কয়েকটি লাইন পড়ে তিনি বইটি বন্ধ করলেন এবং শান্তভাবে উঠে দাঁড়ালেন। কিছুক্ষণের মধ্যেই সুখদেব ও রাজগুরুকেও আনা হলো। 3 জন একে অপরের দিকে তাকিয়ে হাসলেন। তারপর ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যেতে যেতে একসঙ্গে ধ্বনি তুললেন, ইনকলাব জিন্দাবাদ, সাম্রাজ্যবাদ নিপাত যাক। অন্য বন্দীরা শিখ ধরে দাঁড়িয়ে তাদের শেষ শ্রদ্ধা জানালেন। 23শে মার্চ 1931 সন্ধ্যা প্রায় 7:30 কিছু পরে ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মাত্র 23 বছর বয়সে শেষ হলো এক তরুণ বিপ্লবীর জীবন, কিন্তু জন্ম নিল এক অমর কিংবদন্তি। ফাঁসির পরও ব্রিটিশ প্রশাসনের উদ্বেগ শেষ হয়নি। তারা জানতো মরদেহ পরিবারের হাতে তুলে দিলে লাখো মানুষের শোকযাত্রা বিদ্রোহে পরিণত হতে পারে। তাই গভীর রাতে গোপনে 3টি মরদেহ জেলের পেছনের পথ দিয়ে বের করে আনা হয়। সেগুলো নিয়ে যাওয়া হয় শতদ্রু নদীর তীরে হুসেনিওয়ালার কাছে। সেখানে তড়িঘড়ি করে কেরোসিন ঢেলে দাহ করার চেষ্টা করা হয়, যাতে কোনো প্রমাণ বা জনসমাগম না হয়। কিন্তু খবর গোপন থাকেনি। আশেপাশের গ্রামবাসীরা ঘটনাটি জানতে পেরে নদীর তীরে ছুটে আসেন। পরিস্থিতি বুঝে ব্রিটিশ কর্মচারীরা সেখান থেকে সরে যায়। গ্রামবাসীরা অর্ধদগ্ধ দেহাবশেষ উদ্ধার করেন এবং পূর্ণ মর্যাদার সঙ্গে শেষকৃত্য সম্পন্ন করেন। সেই রাতেই ভগৎ সিং, সুখদেব ও রাজগুরু শুধু 3 জন বিপ্লবী রইলেন না, তারা হয়ে উঠলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের অমর শহীদ। পরদিন সকালেই খবর দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ে। লাহোর, কলকাতা, দিল্লি, বোম্বে, কানপুর সর্বত্র দোকানপাট বন্ধ হয়ে যায়। অসংখ্য মানুষ শোক মিছিল বের করেন।
কিন্তু এই শোক ধীরে ধীরে পরিণত হয় নতুন এক সংকল্পে। ভগৎ সিং, সুখদেব ও রাজগুরু দেখিয়ে দিয়েছিলেন আদর্শের জন্য আত্মত্যাগ কখনো বৃথা যায় না। তাদের মৃত্যু অসংখ্য তরুণকে স্বাধীনতার আন্দোলনে যোগ দিতে অনুপ্রাণিত করেছিল। ভগৎ সিংয়ের একটি বহুল উদ্ধৃত ভাবনা আজও মানুষের মনে গভীরভাবে অনুরণিত হয়। মানুষকে হত্যা করা যায়, কিন্তু তার আদর্শকে নয়। প্রায় 1 শতাব্দী পেরিয়ে গেছে, সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু ভগৎ সিংয়ের নাম উচ্চারিত হলেই আজও মানুষের চোখে ভেসে ওঠে এক 23 বছরের তরুণের হাসি মুখ, যে মৃত্যুকেও পরাজয়ের প্রতীক হতে দেয়নি। সম্ভবত এ কারণেই ইতিহাস তাকে শুধু একজন বিপ্লবী হিসেবে নয়, এক অমর বিদ্রোহী হিসেবে স্মরণ করে। আপনার মতে ভগৎ সিংয়ের সবচেয়ে বড় শক্তি কি ছিল? তার সাহস, তার আদর্শ, নাকি দেশের প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসা? আমি সংগ্রামিকা। কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইতিহাসের এমন আরও তথ্য নির্ভর ডকুমেন্টারির জন্য আমাদের সঙ্গে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।